ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। অপরাধ করে পার পেয়ে যাওয়া সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজ বিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজার আসছে পর্যটক। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমলেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং কন্টেইনার ডেলিভারিতে কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই সকাল থেকেই ঢাকা সহ সারা দেশের মন্দিরে মন্দিরে উৎসব আনন্দে ভিড় করেন ভক্তরা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8:30 থেকে 9:45 পর্যন্ত অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এর আগে সকাল থেকে মন্দিরগুলোতে পুরোহিতরা ব্যস্ত ছিলেন পূজার বিভিন্ন উপকরণ সাজাতে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে বোধন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গাপুজো উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মা যেন আমাদের সবার মঙ্গল করেন, ভালো করেন, সবাইকে সুস্থ রাখেন। মা যেন আমাদের সবার মাঝে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি বিরাজ করেন। দুঃখ দুর্দশা, চলার পথের বাধা বিপত্তি, রোগ শোক সবকিছু অতিক্রম করে সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে, এটাই কামনা মায়ের কাছে। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষষ্ঠী। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, ইশরাত, ষষ্ঠী পূজার শেষ সময় চলছে এখন, অর্থাৎ যে পুজোর আচার আচরণ ছিল আজকে সকালের জন্য বলেছিলাম যে ষষ্ঠীর লগ্ন 9:57-র মধ্যে সেই পুজো শেষ হবে এবং এখন আসলে সেই শেষ পর্যায়ে আমরা আছি সেই পুজোর। এবং এখন পুজোর যে আচার আচরণ, সেই আচার অনুষ্ঠান শেষে পুরোহিত তিনি চণ্ডী পাঠ দিয়ে শুরু করেছিলেন এবং এখন তিনি বেদ বাক্য পাঠ করছেন, যার মাধ্যমে তিনি দেব দেবীদের মর্তে স্বাগত জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন এবং তিনি প্রার্থনা করছেন দেবীর কাছে এই মর্তের মানুষকে সুখী রাখার এবং মর্তের যে অসুর আছে, মর্তের যে দুর্জন আছে তাদের বিনাশ করার। সকাল থেকে এখানে যত মানুষের ভিড় ছিল এখন কিন্তু সেই ভিড় বেড়েছে এবং এখানে তবে যারা দর্শনার্থী এসেছেন তাদের বেশিরভাগই নারী। তবে পুরুষের সংখ্যা একটু কম হলেও ঠিক একেবারেই কম বলা যাবে না এবং যারা এসেছেন তারা কিন্তু ভক্তি ভরে এই দেবীর প্রার্থনা, দেবীর যে পুজো চলছে সেটিতে অংশগ্রহণ করছেন। তারা ভক্তি ভরেই তারা তাদের নিবেদন জানাচ্ছেন, তাদের আবেদন জানাচ্ছেন দেবীর কাছে এবং নানাভাবে পূজায়ও তারা অংশগ্রহণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পুজোর যে উপকরণ রয়েছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে, যে ফুল রয়েছে এবং যে বেল পাতা সহ নানা ধরনের উপকরণ দিয়ে এখানে কিন্তু দেবীকে আহ্বান করা হচ্ছে মর্তে এবং তার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা খুবই মন দিয়ে তারা এই পুজো অংশগ্রহণ করছেন এবং তাদের সাথে কথা বলে বা তাদের এই পুজো অংশগ্রহণ থেকে যেটা মনে হচ্ছে যে তারা এবার যেটি বলছেন যে প্রথম দিন যেহেতু প্রথম প্রহর এই পুজোর, এটি তারা বেশ স্বাচ্ছন্দ্যে যেভাবে তারা পার করেছেন, তারা আশা করছেন যে সামনের সময়গুলো তারা ঠিক এভাবেই স্বাচ্ছন্দ্যে এবং এভাবে নির্বিঘ্নে তারা পালন করতে পারবেন এবং এখানে সেই জন্য সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক এবং এই পুরো মন্দিরে মোট 20টি সিসি ক্যামেরা এখানে তারা স্থাপন করেছেন এবং সব সময় সেগুলো মনিটরিং করা হচ্ছে। ইশরাত, পুরো রাজধানীতে এবার 225টি পূজা মণ্ডপ রয়েছে এবং পুরো দেশে প্রায় 30,000-এরও বেশি পূজা মণ্ডপ এবার রয়েছে বলে আমাদের কাছে আমরা জানতে পেরেছি। তো প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এখন আসলে ষষ্ঠী পূজার সময় এবং এই ষষ্ঠী পূজার সমাপ্তির সময়টিতে এখানে যে আচার আচরণ হচ্ছে ঠিক এই আচার আচরণ প্রত্যেকটি মন্দিরেই পালন করা হচ্ছে। হয়তো কোথাও হয়তো একটু আগে শুরু করা হয়েছে বা কোথাও হয়তো একটু পরে
এসেছেন তাদের অংশগ্রহণে কাঁসার ধ্বনি, কাঁসার ঘণ্টা, এভাবে আসলে পুরো মন্দির চত্বরে আসলে এই পুজোর আমেজ এভাবেই টের পাওয়া যাচ্ছে। এবং যতই সময় এখানে গড়াচ্ছে ততই কিন্তু নানা বয়সী মানুষের ভিড় এখানে বাড়ছে। যদিও আজকে যেহেতু খুব ভোরে শুরু হয়েছে এই পুজো অনুষ্ঠান, তো শিশুদের আনাগোনা কিছুটা কম বলা যেতে পারে, কিছুটা বয়সী কিছুটা বেশি প্রবীণরাই এখানে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে এসেছেন এবং তারা দুর্গা মায়ের কাছে নানা রকম প্রার্থনা করছেন। এবং সবচেয়ে বেশি তারা যেটি বলছেন যে দেশ ও দশের কামনায় তারা আসলে সবচেয়ে বেশি তারা কামনা করছেন যে দেশের মানুষের যাতে মঙ্গল হয়। এবং নিজেদের ব্যক্তিগত প্রার্থনা তো আছেই, এবং আজকের দিনটি তারা উৎসবের দিনটি যেভাবে শুরু করেছেন, তারা ভাবছেন আজকে সারা দিনটি তারা এই পূজার আমেজের মধ্যে কাটাবেন। তো এর সাথে আমার কাছে এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে ষষ্ঠী পূজার সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে মহাষষ্ঠী উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পারমিতা হিম। এদিকে দুর্গাপূজা এবং বিসর্জনের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। 6টার আগে বিফোর সানসেট সমস্ত প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা পূজা কমিটির সাথে কথা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দুই জায়গা সবচেয়ে বড় বিসর্জনের স্থান, একটি হচ্ছে ওয়াইজঘাট আর একটা হচ্ছে উত্তরা BWTA ল্যান্ডিং স্টেশন। এই দুই জায়গার জন্য আমাদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেখছেন সময় সংবাদ। পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি কিংবা তাদের স্বজনদের নানামুখী অপরাধ, এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। তাফসির বাবু রিপোর্ট। গত 12 অক্টোবর গুলশানের রাস্তায় 16 বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশা চালক সহ 3 জন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ি চালক সাবেক এমপির ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়। চলতি বছরই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় 2 জন। সবশেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে আহত হয় এক শিশু। প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধ প্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা। ওই ছেলেকে তো 90 লক্ষ টাকার গাড়ি একটা বাঙালি দিতে পারে, তুমি ভাবতে পারো সেই বাঙালির কত টাকা আছে? তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়। ওই যে নৈতিক শিক্ষা আমরা পাইনি বলে ধরাকে সরা জ্ঞান করি, সেই কারণে পিস্তল দিয়ে সাধারণ মানুষকেও মেরে ফেলছে। করো এটা যেন একটা কাউবয় ছায়া ছবি দেখছি, এগুলো তো হওয়ার কথা না। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে। যে বেপরোয়া একটা ভাব যে আমি ক্ষমতার সাথে আছি, যা ইচ্ছা খুশি তাই করব, এবং এখানে আইনের শাসনের আমি ঊর্ধ্বে অনেকটা, এই সামাজিক মনস্তত্ত্বটা অত্যন্ত চিন্তার বিষয়। তো এখানে আইনের শাসনের একটা উপর এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে। আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আইন আছে, তার প্রয়োগ নেই বলে মানুষ এইসব অন্যায় করতে সাহস পাচ্ছে, জানে যে আমি এমপি, আমার কিচ্ছু হবে না। যারা আরো উঁচু পর্যায়ে আছেন তাদের অত্যন্ত শক্ত সিগন্যাল দেওয়া দরকার যে এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন নাগরিক সচেতনতা বাড়লে এরকম অপরাধ প্রবণতা কমে আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতার বিষয় প্রকাশ করেছেন 5 মন্ত্রী। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়াবাড়ি। অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ব্যাপারে ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি কখনোই স্বস্তিদায়ক ছিল না। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সতর্কতা জারি করলেও বরাবরের মতোই সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের উৎস জানাতে পারেনি যুক্তরাষ্ট্র। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন সতর্কতায় পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের কোনো হেরফের হবে না। এহসান জুয়েলের রিপোর্ট। 2 বিদেশি নাগরিক হত্যার আগে পরে এদেশে নিজেদের নাগরিকদের চলাফেরার উপর বাড়তি সতর্কতা জারি করে বেশ কটি পশ্চিমা দেশ। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূতদের ডেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
তবে গত সপ্তাহে যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জারি করলো নিরাপত্তা সতর্কতা নোটিশ। শনিবার রাতে দেয়া এই নোটিশে বলা হয়, বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নাগরিকদের উপর হামলা হতে পারে এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তাদের কাছে। পশ্চিমা দেশগুলোর এ ধরনের তৎপরতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এটা নিয়ে এসকালেট করার বা ওভার রিঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ কোনো তথ্য থাকলে তারা যেন আমাদেরকে দেন। আমরা যে তথ্যগুলি আমাদের গোয়েন্দা সংস্থা পেয়েছে তার ভিত্তিতে কাজ চলছে। অ্যালার্টের পাশাপাশি রাষ্ট্রদূতরা যখন বিভিন্ন জায়গায় সফরে গেছেন, যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। খতিয়ে দেখবে বলছে, যে বের করেন আপনারা কি খতিয়ে দেখলো। সরকার তৈরি এবং পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। এদিকে দিনভর এ বিষয়ে পৃথক অনুষ্ঠানে কথা বলেন সরকারের 3 প্রভাবশালী মন্ত্রী। কয়েকটি বিদেশি দূতাবাসের এ ধরনের কর্মকাণ্ডকে বাড়াবাড়ি বলে অভিহিত করেন তারা। এই সংবাদের যে উৎস সেগুলো কিন্তু আমাদেরকে জানায়নি। যদি জানাতো তাহলে আমরা আরো ব্যবস্থা নিতাম। এখানে রেড অ্যালার্ট জারি করে কি এটা তেমন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে। প্রতিনিয়ত সেখানে খুন হয়, যুক্তরাজ্যে হয়। অস্ট্রেলিয়া সেদিন পুলিশ ফাঁড়ির সামনে 2 জনকে হত্যা করা হয়েছে। ইউএস পলিসি আপনারা যতই চেষ্টা করেন না কেন, এটা আর খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, এবং তাতে আমরা যে খুব এফেক্টেড হচ্ছি সেটা না। দূতাবাসগুলোর সতর্কবার্তায় আইএসের কথা বলা হলেও এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন সরকারের মন্ত্রীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, আগের দেওয়ার বার্তাটি শুধুমাত্র নবায়ন করা হয়েছে। গতকাল রাজধানী মহাখালীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এটি সত্যি যে অল্প পরিমাণে হলেও একটি হুমকি রয়েছে আমাদের। আমরা এই বিষয়টি নিয়ে সতর্কও রয়েছি। দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে পুলিশ। আমি ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তদারকি করছি। সন্ত্রাসীদের কোনো দল, মত বা গোষ্ঠী নেই। ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কোনো প্রভাব পড়েনি পর্যটন শহর কক্সবাজারে। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যটক। আর পর্যটক সহ সেখানে বসবাসকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক বিদেশি নাগরিকও স্বচ্ছন্দে চলাফেরা করছেন। এদিকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আর এখানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কক্সবাজারে বিদেশি পর্যটক আসা নিয়ে ছিল শঙ্কা, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক বিদেশিদের নিরাপত্তা দেয়া হচ্ছে। এতে সন্তুষ্ট বিদেশি পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। I just feel like here in Cox's Bazar compared to Dhaka, there's so much more to do. The people are friendlier. Cox's Bazar I feel is a nice place, safe. And have so many places you can enjoy. আমরা স্বাভাবিকভাবে গেস্ট পাচ্ছি, বিদেশি গেস্টরা আসতেছে, থাকতেছে। পূজা উপলক্ষেও আমরা অনেক বিদেশি পর্যটকের বুকিং পাচ্ছি। আন্তর্জাতিক দাতা সংস্থার শতাধিক বিদেশি নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই কর্মকর্তা। কোনো কাজে কক্সবাজার শহরের বাইরে যাওয়ার ব্যাপার থাকে, তারা বলেছেন যে যদি কোনো রকম নিরাপত্তা বাহিনী প্রয়োজন হয়, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দরকার হয়, ওনারা করবেন। বিদেশি নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় টুরিস্ট পুলিশ। হোটেলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি। এছাড়া আমাদের সিভিল টিম বিচ এরিয়াতে যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় তারা এর জন্য থাকতেছে তাদের সাথে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছরের তুলনায় এবার কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে 30%। গত 1 মাসে বিদেশি পর্যটক এসেছেন 5 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে। দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এগিয়ে এ ধরনের ব্যাংকিং। এবং ভোলার মনপুরার মানুষকে আলো দেখাবে সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র। গড়ে উঠবে শিল্প কারখানা, জীবন মান উন্নয়নের আশা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
শিশু নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতন করে কেউ পার পাবে না। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে পরপর বেশ কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ধরনের খারাপ প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কৈশোরের দুরন্তপনায় সবার মধ্যমণি হয়ে থাকা শিশুটি বেঁচে থাকলে আজ তার বয়স হতো 51 বছর। বেঁচে থাকলে দেখতে কেমন হতো শেখ রাসেলের মুখ, সে প্রশ্নের উত্তর আজ আর কারো জানা নেই। তাই হাজারো শিশুর মাঝেই ছোট ভাইয়ের ছবি খুঁজে বেড়ান বড় বোন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য দেশকে নিরাপদ করে গড়ে তুলতে চান তিনি, যাতে রাসেলের পরিণতি আর কাউকে বরণ করতে না হয়। অনেকে মনে করেন যে আমরা বেঁচে আছি বলেই হয়তো দেশের জন্য কিছু করতে পারছি, কিন্তু এই বেঁচে থাকাটা আপনজন হারিয়ে, বাবা মা ভাই বোন হারিয়ে এই বেঁচে থাকাটা যে কত কষ্টের, এটা হয়তো আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আর ওই ছোট্ট রাসেল যাকে কোলে করে বড় করেছি, তাকে এইভাবে হত্যা করা হলো। আজকে রাসেলের 51 বছর বয়স হতো। মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই পার করে রাসেল সহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আর আগামী দিনের শিশুদের জীবন নিরাপদ রাখতে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার ছিল। আমি একটা আহ্বান জানাবো দেশবাসীকে, এইভাবে শিশুদের উপর যারা নির্যাতন করে বা শিশুদের হত্যা করে তাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ, তারা ছাড়া পাবে না। কিন্তু কেউ যেন এইরকম মানবতা বিরোধী কাজ যেন কেউ না করে। এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয় সেদিকে বিশেষভাবে সকলকে দৃষ্টি দিতে হবে। পরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইটের নির্মাতা উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। একটা সময় গেছে যখন প্রযুক্তি নির্ভর সেবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত মার্কেট প্লেসের অভাবে উৎসাহ হারাতো হাজারো তরুণ উদ্যোক্তা। তাই সরকারি উদ্যোগে এই প্রথম তরুণ উদ্যোক্তাদের জন্য গড়ে তোলা হলো সফটওয়্যার টেকনোলজি পার্ক। রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে এই টেকনোলজি পার্ক চালু করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সকালে আগারগাঁওয়ে বিসিসি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্টার্ট আপ উপমা দিয়ে 4টি প্রতিষ্ঠানকে বরাদ্দকৃত জায়গা বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ছোট বড় বিভিন্ন কোম্পানির পাশাপাশি উদ্যোগী তরুণরাও যেন লাভবান হতে পারেন সে ব্যবস্থাও থাকছে পার্কে। জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে ক্যাটাগরি এ, বি, সি তে যেরকম ইন্ডাস্ট্রিকে রেখেছি, পাশাপাশি জয় ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্টার্টআপদেরকেও একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও আমরা তৈরি করতে চাচ্ছি। এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ভবিষ্যতের জন্য স্বাবলম্বী ও প্রযুক্তি দক্ষ জনশক্তি গড়ে তুলতে সফটওয়্যার পার্কে বিনামূল্যে ফ্লোর বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। বিএনপি সরকার এসে হাইটেক পার্কের দিকে তারা নজরই দেয় নাই, ডিজিটাল আইটি বলে তাদের কোনো ধারণাই ছিল না। আর এখানে আমরা বেশি গুরুত্ব দিতে চাই স্টার্টআপের উপর। ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের মধ্যে থেকে উঠে আসবে। বেস্ট স্টার্টআপদেরকে দেব বিনামূল্যে এবং নিম্ন মূল্যে এই ফ্লোরটা রাখা হবে এই স্টার্টআপদের জন্য, এই উদ্যোক্তাদের জন্য। এরপর বিসিসি ভবনে স্পেশাল ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন ল্যাব উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ভারত। গতকাল সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ভবিষ্যতে এবং বর্তমানে যত পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন ভারত থেকে, উনি এটা আমাদের কাছে এই মেসেজটা আমাদের কাছে পৌঁছেছেন যে তারা দিতে প্রস্তুত।
যত পরিমাণে হোক 2000 হোক 3000 হোক তারা দিতে প্রস্তুত 3000 মেগাওয়াটে, এবং এটা আলোচনা করে আমরা ঠিক করব কি পরিমাণ বিদ্যুৎ আমাদের ভারত থেকে আমরা নিতে পারবো ভবিষ্যতে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পরিবেশের উপর প্রভাব পড়ে এমন ক্ষতিকর কিছুই থাকবে না সেখানে। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এক বাস কন্ট্রাক্টরকে কারাদণ্ড দেয় যান চলাচল বন্ধ রেখে রাজধানীতে গতকাল দিনভর বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকার পরও কোনো যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যান অনেকে। প্রায় 6.5 ঘন্টা পর মালিক সমিতির হস্তক্ষেপে সন্ধ্যায় বাস চলাচল শুরু হলে নগরী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিস্তারিত তারেকুজ্জামান শিমুলের রিপোর্টে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন করে বাস ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রামের জন্য প্রযোজ্য ওই ভাড়া তালিকায় প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ানোর কথা বলা হলেও শুরু থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করে আসছিলেন যাত্রীরা। এ অবস্থায় বারবার সতর্ক করার পরও কাজ না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযানে নামে বিআরটিএ। রোববার অভিযান চলে রাজধানীর মিরপুর, গুলিস্তান সহ বেশ কিছু এলাকায়। এ সময় বাড়তি ভাড়ার প্রমাণ মেলায় হিমাচল পরিবহনের এক কন্ট্রাক্টরকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আর তাতেই বেঁকে বসেন পরিবহন শ্রমিকরা। সকাল 11টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এছাড়া মিরপুর বাস স্ট্যান্ড থেকে সারাদিনে একটি বাসও ছেড়ে যায়নি। এতে নগরী জুড়ে দেখা দেয় তীব্র পরিবহন সংকট। গাড়ি সাইড করার পরে আপনার ম্যাজিস্ট্রেট মনে করেন তাকে জরিমানা করা হয়েছে। মালিক মহাজন চায় টাকা, আমার টাকায় উপার্জন করতে হলে আমাদের রোডে থাকতে হয়। আর বিশেষ করে আমাদের উপরে চাপটা বেশি আছে। চার্টের অনুযায়ী ভাড়া স্টাফ কন্ট্রাক্টর ভাড়া কাটে। একটা স্টাফকে 10 জনে মাইরা মনে করেন টাইনা নিয়ে গিয়ে দাবি পূরণের জন্য আমরা এখানে নামছি। আকস্মিক এ ধর্মঘটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও গাড়ির দেখা না পাওয়ায় অনেকে হাঁটা শুরু করেন গন্তব্যের পথে। আমি এখানে 2 ঘন্টার মতো দাঁড়ানো, কোনো বাস ছাড়ছে না। সকালেই বলে দিয়েছে যারা কোনো বাস ছাড়বে না। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এই ভোগান্তি তো আমরাই ভুগতেছি। মেয়ে ছেলে, স্কুলের ছাত্র ছাত্রী, আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোথায় যাবো? বাসায় যাবো আমরা কিভাবে? আমাকে হাঁটি যাওয়া সম্ভব? প্রায় 6.5 ঘন্টা পর বাস মালিকদের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার হয়। চলমান গাড়িতে, যাত্রী সাধারণ গাড়িতে রেখে যদি চালক কিংবা কোনো শ্রমিককে জেল দিয়ে দেওয়া হয় তাহলে তো যাত্রীরা তো যেতে পারতেছে না, যাত্রীদেরও তো অসুবিধা হচ্ছে। তো শ্রমিকদের দাবি ছিল যে আমাদেরকে যেন জেল না দেওয়া হয়। এই বিষয়গুলো আমি বিআরটিএ চেয়ারম্যানকে অবহিত করেছি। উনিও বলেছেন এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন, কিন্তু অনিয়ম করুক এটা আমরাও চাই। সন্ধ্যায় বাস চলাচল শুরু হলে তাৎক্ষণিক স্বস্তি ফিরে এলেও পরে যানজটে নাকাল হন নগরবাসী। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমায় এক গাইড সহ 2 পর্যটক উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও 2 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানায় গতকাল দুপুর 12টায় যৌথ বাহিনীর সঙ্গে রুমা সীমান্তে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এরপর পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারে বান্দরবান থেকে সেনা সদস্য পাঠানো হয়। রুমা জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট রাফি ঘটনা নিশ্চিত করেছেন। গত 3 অক্টোবর বান্দরবানের রুমা রায়খং পুকুর পাড়া থেকে অপহরণ করা হয় 2 পর্যটক জাকির হোসেন মুন্না এবং আব্দুল্লাহ আল জোবায়ের সহ গাইড মাং সাই ব্রোকে। এরপর থেকে রুমা সীমান্তে অভিযান শুরু করে যৌথ বাহিনী। ভোলার সাগরকুলের জনপদ মনপুরার অর্ধলক্ষাধিক মানুষকে আলো দেখাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র। মান্ধাতার আমলের কুপি আর হ্যারিকেনের বদলে সেখানে জ্বলবে বৈদ্যুতিক বাতি। পিছিয়ে পড়া এই জনপদে গড়ে উঠবে শিল্প কারখানা। এতে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি মাসে এই কেন্দ্রটি চালুর আশা করছেন প্ল্যান্ট কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। তবে জনগোষ্ঠীকে আলো দেখাতে সাকুচিয়ার বাংলা বাজারে দেশের সর্ববৃহৎ সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড। বিশ্বব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সহায়তায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে 177 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ব্যাটারি যখন ব্যাকআপ দিতে পারবে না সেক্ষেত্রে অটোমেটিক্যালি সে ওই ডিজেল ইঞ্জিনটাকে সে অন করে দেবে এবং 2টা সিমুলটেনিয়াসলি হাইব্রিডলি কাজ করবে। যে আমরা এক্সিস্টিং সিস্টেম যেটা চালাচ্ছি বিদ্যুৎ সাশ্রয়ী আমরা সবকিছু ইকুইপমেন্ট লাগাবো, এতে করে কাস্টমাররা এখানকার উপকৃত হবে। এই অবস্থায় সোলার বিদ্যুৎ প্ল্যান্টকে ঘিরে স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। বিদ্যুৎ আসলে আমাদের পড়ালেখার সুযোগ সুবিধা হবে,
হবে। গরমের দিনে আমরা ফ্যান চালাতে পারবো, বাতি চালাতে পারবো। মৎস্যজীবীদের জন্য অনেক উপকার হবে, এখানে একটা বড় মিল হবে। এদিকে পর্যায়ক্রমে সবার কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি যাওয়ার চান্স নাই বা অনেক বেশি ব্যয়বহুল, এই ধরনের জায়গাগুলোতে মিনি গ্রিড মানুষকে কনভেনশনাল গ্রিড ইলেকট্রিসিটি সুবিধা দিতে পারে। এই উপজেলার জন্য যে সমস্ত ক্ষুদ্র শিল্প দরকার সেগুলো এই এলাকায় হবে। সাথে সাথে দেখা যাবে খুব দ্রুত হয়তো 1 বছরের ভিতরে রিমার্কেবল বা এটা কল্পনাতীত উন্নয়ন এখানে ঘটেছে। প্রাথমিকভাবে 655 জন আবাসিক গ্রাহক ও 5টি মাঝারি শিল্প কারখানায় নির্বিচ্ছিন্ন সংযোগ দেওয়া হবে। সময় সংবাদ, ভোলা। প্রতিষ্ঠার পর থেকেই দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা এগিয়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। পাশাপাশি ব্যবস্থায় বিনিয়োগকৃত অর্থের প্রায় শতভাগই ফেরত আসে বলেও দাবি তাদের। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল কয়েক বছরে দেশে ব্যাংকিং খাতের আমানতে বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সুদমুক্ত কাঠামোগত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বের 70-এর দশকে শুরু হয় ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বর্তমানে মুসলিম প্রধান দেশগুলোর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য দেশেও। 80-র দশকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বর্তমানে 24টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 8টি করছে পূর্ণাঙ্গ শরিয়া ব্যাংকিং। বাংলাদেশের 90% লোকই চায় ইসলামিক ব্যাংকিং করার জন্য। বিশ্বের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ইসলামিক ব্যাংক কিন্তু বন্ধ হয়নি, যে কোনো ব্যাংকরাপশন হয়নি, দেউলিয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 5 বছরে দেশে ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়ছে, যেখানে 2010-এ ব্যাংকিং খাতে মোট আমানতের মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ছিল 16.34, যা চলতি বছরের জুনে এসে দাঁড়ায় 20.22%। 2010 সালে মোট আমানত ছিল ব্যাংকিং সেক্টরে 3,72,284 কোটি টাকা, আর এর ভিতরে শরিয়া ভিত্তিক ব্যাংকে ছিল 60,821 কোটি টাকা। আর 2015 সালে এসে মোট আমানত বৃদ্ধি পেয়ে হয়েছে 7,52,545 কোটি টাকা, যার মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংক 1,52,187 কোটি টাকা। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে শরিয়া ভিত্তিক ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংক উভয়ই সমান অবদান রাখছে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সাধারণ গ্রাহকরা এর সুফল পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ISP গুলো বলছে, BSCCL এর আরোপ করা শর্তের কারণে দাম কমানোর সুবিধা দেওয়া যাচ্ছে না গ্রাহকদের। এই অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। সর্বনিম্ন 625 টাকায় ব্যান্ডউইথের দাম নির্ধারণ করে BSCCL। ন্যূনতম 10 Gbps ব্যান্ডউইথ কিনলে এ দাম কার্যকর করার শর্ত জুড়ে দেয় তারা। সাধারণ গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন পর ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাচ্ছেন না তারা। যে দামটা কমানোর কথা ছিল সরকারের রেট অনুযায়ী, তাহলে আমাদের কিন্তু আরো 40%, মিনিমাম 40% দাম আরো আমাদের কম হতো, আমরা আরো কম খরচে পাইতাম। আইএসপি কে প্রশ্ন করলে তারা অলওয়েজ যে অ্যানসারটা দেয় যে আমরা যারা বিগ আইএসপি থেকে নিচ্ছি তারা কমাচ্ছে না। যদিও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPBর দাবি, BSCCL এর 10 Gbps শর্তের কারণে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। সেই প্রাইসটা কিন্তু আইএসপিদের জন্য না, সেই প্রাইসটা আইএইচদের জন্য। আইএইচি কোম্পানিগুলো তাদের কাছ থেকে 10 গিগ ব্যান্ডউইথ নিলেই সেই প্রাইসটা প্রযোজ্য। 2-1টা কোম্পানি ছাড়া কারোই ওই ক্যাপাসিটি নেই। ওই প্রাইসে নিয়ে সে 10% রেভিনিউ শেয়ারিং করবে গভর্নমেন্টের সাথে, 15% ভ্যাট দিবে। এ ধরনের জটিলতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এই বিষয়টা আসলে আমাদের নিজেদেরও আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক করে আমরা ঠিক করব। সেবাটা স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে যেন পায়। আবার এটাও দেখতে হচ্ছে যে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা একেবারেই কোনো রকমই লাভ না করে এই সেবাটা পৌঁছে দেবেন, সেটাও প্র্যাকটিক্যাল নয়। বর্তমানে দেশে প্রায় 120 Gbps ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে 30 Gbps সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আর বাকি 90 Gbps ব্যান্ডউইথ সরবরাহ করে 6টি বেসরকারি কোম্পানি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে এখনো কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। ডেলিভারির ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট।
36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে রয়েছে প্রায় 32,000 কন্টেইনার। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের। এই অবস্থায় কন্টেইনার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের দুদিন ছাড়া বছরের পুরোটা সময় সচল থাকে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। এই সময় পণ্য ওঠানামার পাশাপাশি স্বাভাবিক থাকে ডেলিভারিও। কিন্তু গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সবশেষ তথ্য অনুযায়ী 36,357 টিউস কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে রয়েছে 31,795 টিউস কন্টেইনার। জাহাজগুলোর জট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর পোর্টের ভিতরেও কন্টেইনার জট হচ্ছে, মনে করেন খালি কন্টেইনারটা আমরা তড়িৎ গতিতে জাহাজে তুলতে পারছি না। স্বাভাবিক সময়ে প্রতিদিন 2 থেকে 2,500 কন্টেইনার ডেলিভারি হলো ঈদের বন্ধে তা কয়েকশে নেমে আসে। আর এর ফলে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। ডেলিভারিটা আমাদের এক সপ্তাহ প্রায় 8 দিন 9 দিনের মতো ডিস্টার্ব হয়েছে এবং এটা খুবই স্লো ছিল। যারা ইম্পোর্টাররা ডেলিভারি যারা ইম্পোর্ট করেছেন তারা নেননি। 2-3 বছর আগের তুলনায় ইম্পোর্ট অনেক বেড়ে গেছে, এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, যে কারণে কি এবার জিনিসটাকে সামাল দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে। এই অবস্থায় কন্টেইনার জট করার উপায় খুঁজতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ। কি মেকানিজম করা যায় যে বন্ধের সময় ডেলিভারিটা দেওয়া যায় এবং এই অথবা ওনারা এইভাবে চিন্তা করেই করবেন যে বন্ধের সময় যাতে চট্টগ্রাম বন্দরের উপরে অতিরিক্ত চাপ না পড়ে। বর্তমানে প্রতিদিন বন্দর কর্তৃপক্ষ 6,000-এর বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানিকৃত কন্টেইনারের পরিমাণ 3,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরে বিশুদ্ধ পানি সরবরাহ ও টয়লেট অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে এসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষকরাও। অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। আর সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের 100 বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিঝারি উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়টিতে ঘুরে দেখা গেল বিশুদ্ধ খাবার পানি ও টয়লেট সমস্যার কারণে মানবেতর সময় পার করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় দুইটিতে 1,500 থেকে 2,000 করে শিক্ষার্থী থাকলেও এদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। রয়েছে মাত্র 3 থেকে 4টি টয়লেট, তাও অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা যদি টয়লেটে যাই তাহলে আমাদের লাইনে দাঁড়াতে হয়, পানি বালতি দিয়ে বাইরে থেকে টেনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে বাথরুম ব্যবহার করি তা আমাদের কাছে লজ্জার বিষয়। শিক্ষকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাথরুম তৈরি করা প্রয়োজন। একসাথে অ্যাডজাস্ট করে 4-5টা বাথরুমের ব্যবস্থা করা যেত, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো বলে আমি মনে করি। বিদ্যালয়ের টয়লেটগুলোর নাজুক অবস্থার কথা স্বীকার করে শিক্ষা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। সরকারের পাশাপাশি যাতে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারাও এই দিকে নজর দিবেন এবং আমার বিশ্বাস তাহলে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়া স্বাচ্ছন্দ্য চালিয়ে যেতে পারবে। শুধু এই দুটি বিদ্যালয় নয়, এই সমস্যা রয়েছে শরীয়তপুর জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, শরীয়তপুর। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর অমানবিক নির্যাতন। দীর্ঘ প্রায় 23 বছর বিনা দোষে কারাভোগ করতে হয়েছে ফজলু মিয়া নামের মানুষটিকে। নিঃসন্তান যে ব্যক্তিটি আদর করে বড় করেছিলেন তিনিও বেঁচে নেই। তাই সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আশ্রয় হয়েছে তেতলি ইউনিয়ন পরিষদে। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পিতামাতার পরিচয়হীন ফজলু মিয়া শিশু অবস্থায় সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় তার পরিচয় হয় সহকারী পোস্টমাস্টার নিঃসন্তান সৈয়দ গোলাম মাওলার সাথে। তিনি তাকে দক্ষিণ সুরমার ধরাদুরপুরের নিজের মীর বাড়িতে নিয়ে আসেন। মৌলা মিয়া আছেন আমার চাচা, ওনার কোনো ছেলে সন্তান আসিল না, ওই হিসাবে ফজলু মিয়া তান পালক পুত্র ছিল। 1993 সালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ফজলুকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। 2002 সালে আদালত খালাসের নির্দেশ দিলেও মুক্ত করতে না আসায় কারাগারই হয় তার ঠিকানা। পরবর্তী টাইমে আমি নিজস্ব লোকজন ওর গ্রামে পাঠাইলাম, পরে দেখা যায় যে সব আত্মীয় স্বজন সবকিছু ঠিক আছে। এরপরে আমরা আইনিভাবে আগাতে আরম্ভ করলাম। এর 13 বছর পর আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ব্রাস্টের সহায়তায় গত বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তেতলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় হয় ফজলু মিয়ার। স্বাভাবিক সুস্থ জীবনে
তাকে ফিরিয়ে আনতে আমার ব্যক্তিগত সর্বাত্মক সহযোগিতা থাকবে। আর ফজলু মিয়ার দীর্ঘ কারাভোগের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অবহেলাকেই দায়ী করলেন এই আইনজীবী। স্থানীয় পুলিশের ভূমিকা, কারাগারের ভূমিকা, আমাদের সকলের এখানে ভুলভ্রান্তি, গাফেলাতি অনেক রয়েছে, যে কারণে তাকে এতটা বছর কারাগারে থাকতে হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে উন্মাদ আইনে 13 জন সহ প্রায় 30 জন বিনা বিচারে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। লন্ডনের একটি যাত্রীবাহী বাসে 2 মুসলিম নারীকে উদ্দেশ্য করে সহযাত্রী এক কৃষ্ণাঙ্গ নারীর অশালীন মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সোমবার লন্ডনের যাত্রীবাহী বাসে ঘটা এই ঘটনার ভিডিও রোববার ছড়িয়ে পড়ে অনলাইনে। এতে দেখা যায় 2 মুসলিম নারীকে নানা ধরনের মন্তব্য করেন অপর নারী সহযাত্রী। বাসটির অন্য যাত্রীরা এই সময় দর্শকের ভূমিকা নেয়। বাসটিতে অনেক শিশু থাকার পরও অশালীন গালাগাল দিতে থাকে ওই কৃষ্ণাঙ্গ নারী। ডিসেম্বরে বিপিএল এর পর দেশের বাইরে সিরিজ খেলার ব্যাপারে ভারত সহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পাশাপাশি আগামী বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপির বাইরেও দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনেরও পরিকল্পনা করেছে বিসিবি। এছাড়া আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের ম্যাচগুলো ঢাকাতেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আগামী মাসে শুরু হবার কথা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র টি-20 টুর্নামেন্ট বিপিএল এর তৃতীয় আসর, যা শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আন্তর্জাতিক সূচিতে নেই টাইগারদের আর কোনো খেলা, তাই বিসিবির পরিকল্পনা তার আগে আরও একটি সিরিজ আয়োজনের। এরই মধ্যে দেশি বিদেশি বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে ভারত। তবে ত্রিদেশীয় সিরিজের বিষয়ে কোনো আলোচনা না হলেও বেশ কিছু বোর্ডের সঙ্গে কথা চলছে বিসিবির, জানালেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। যেহেতু একটা স্লট আছে, এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, বাট পার্টিসিপেটিং নেশন কারা হবে সেটা এই মুহূর্তে হয়তো যারা আয়োজক দেশ তারা হয়তো কাজ করছে। বিসিসিআই শুধু না, আমাদের সাথে আরো কয়েকটা বোর্ডেরই কথা হয়েছে। ইনফ্যাক্ট আমরাও আশা করছি যে ডিসেম্বরে কিছু খেলা আমাদের অংশগ্রহণ করা যায় কিনা, সেটা দেশের বাইরে আর কি। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী 2023 সাল পর্যন্ত বাংলাদেশে 69টি টেস্ট খেলার কথা রয়েছে। তবে আগামী বছর টেস্টের সংখ্যাটা কম, তাই নির্ধারিত সূচির বাইরেও খেলা আয়োজনের ব্যাপারে অন্য বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করছে বিসিবি। মূলত টার্গেটটা এখন টেস্ট ম্যাচ বেশি খেলার জন্যই আমরা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে যে সমস্ত দলগুলোর সাথে আমাদের পর্যাপ্ত টেস্ট খেলা নেই, আমরা তাদের সাথেই কথা বলেছি। 2016তে আমাদের খেলা একটু কম আছে কম্পারেটিভলি অন্যান্য বছরগুলোর তুলনায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 16তে কিছু ম্যাচ, এডিশনাল ম্যাচ আয়োজন করা যায় কিনা। আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। সীমিত ওভারের সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকাতেই। তবে জিম্বাবুয়ে সিরিজের জানুয়ারি পর্বে বাড়তে পারে ম্যাচের সংখ্যা। টেস্ট সিরিজ আগামী জানুয়ারিতে হবে এবং টেস্ট সিরিজের সাথে হয়তো আমাদের টি-20 প্রিপারেশনের পার্ট হিসেবে 2টা টি-20 খেলার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ভারতে ত্রিদেশীয় সিরিজ না হলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং কন্টেইনার ডেলিভারিতে কোরবানি ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রেডিও সিটিস্টার নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।